নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গত কয়েকদিন ধরে এসআইআর বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি, উত্তাপ ক্রমশই চড়ছে। আর এই আবহে দাঁড়িয়ে এবার মামলা পর্যন্ত করালো আবেদনকারী। তিনি আর্জি জানিয়েছেন আদালতের কাছে যে আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া হোক। সেই মামলা আদালত গ্রহণও করেছে। অন্যদিকে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার একদম বুথ স্তরের যারা এজেন্ট, বুথ স্তরের যারা কর্মী, তাদের সহ অন্য দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আজকে একটা খুব বড়সড় ভিডিও কনফারেন্স করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের এই মুহূর্তে স্ট্র্যাটেজি কি হবে এই এসআইআর ইস্যু মোকাবিলায় সেই সম্পর্কে তিনি বিস্তারিত তাদের অবহিত করেন। যেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি একটা বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করা হবে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার পথেও হাঁটবে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তিনি বলেছেন যে আগামী কয়েক মাস তিনি পথেই থাকবেন বিএলওদের যেন কোনোভাবেই নজরের বাইরে করা না হয়। তাদের ছায়াসঙ্গী থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএলএ 2দের। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে টিটাগড়ে আরেকটি রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই মহিলা তিনিও এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ পরপর এই নিয়ে আমরা চতুর্থ ঘটনা, যার মধ্যে খায়রুল শেখ তিনি স্বস্তির কথা যে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, যদিও তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি বিপন্মুক্ত। কিন্তু আমরা গত কয়েকদিনে দেখেছি প্রদীপ কর থেকে শুরু করে ক্ষিতীশ মজুমদার এবং তারপর টিটাগড়ের এই মহিলার ক্ষেত্রে অভিযোগ উঠছে যে এনআরসি বা এসআইআর আতঙ্কে তারা আত্মহত্যার মতো চরম পথ বেছে নিচ্ছেন। আর এরই মধ্যে আমরা দেখলাম গুজরাটের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারী নিয়ে আরও একবার কড়া বার্তা দিলেন। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারি, সিপিআইএম এর পক্ষ থেকে নন্দিনী মুখার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি এবং কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি। আমি আলোচনায় আসার আগে একবার দেখাবো যে এসআইআরকে সামনে রেখে এবার পথে নামার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ 17,000-এরও বেশি দলীয় কর্মী, তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। বলেন আগামী কয়েক মাস রাস্তায় থাকবেন তিনি এবং দলীয় কর্মীদেরও বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার নির্দেশ দেন তিনি। কি স্ট্র্যাটেজি, কি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাব। পাখির চোখ 2026 লক্ষ্য এসআইআর মোকাবিলা। আর এই জোড়া নিশানার কথা মাথায় রেখেই পথে নামছেন অভিষেক। রাজ্যের সর্বস্তরের 17,131 জন নেতা ও আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকের শুরুতেই তিনি বুঝিয়ে দেন যুদ্ধংদেহী মেজাজেই মোকাবিলা করতে হবে এসআইআরকে, সতর্ক থাকতে হবে সর্বদা। আর তাই আগামী কয়েক মাস রাস্তায় থাকবেন তিনি। দলকেও বার্তা দিয়ে দিয়েছেন এই 6 মাস খুব গুরুত্বপূর্ণ। তাই এলাকা ভিত্তিক হেল্প ডেস্ক তৈরি করছে তৃণমূল। সেখানে কেন্দ্রীয়ভাবে ক্যাম্প করবেন এমএলএ এমপিরা। 15 জনের টিম নিয়ে কাজ করবেন তাঁরা। বিএলএদের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখবে দল। কোনো অসঙ্গতি দেখলেই জানাতে হবে, তাহলে দলও তার মোকাবিলায় আদালতের দ্বারস্থ হবে। প্রয়োজনে এই লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। জানিয়ে তোপ দাগতে ছাড়েনি বিজেপি। দেখুন, এই এসআইআর তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে কারণ আমরা বুঝতে পারছি না, আপনারা ভালো বলতে পারবেন। সেই জন্য এই এসআইআরকে আইদার বন্ধ করার চেষ্টা করা, এসআইআরকে কেন্দ্র করে হুজ্জুতি করা, দাঙ্গা হাঙ্গামা করা, তার একটা চেষ্টা চলছে। আর একটা প্যারালাল লাইন সেই তৃণমূল কংগ্রেসের যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে, তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে। কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট জেতার চেষ্টা করে। সেটা বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার। বৈঠকে অভিষেকের নির্দেশ, যাবতীয় তথ্য দিদির দুধ অ্যাপে আপলোড করতে হবে। বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো থাকতে হবে। অসঙ্গতি দেখলেই ব্যবস্থা নিতে হবে। এর জন্য 3রা নভেম্বরের মধ্যে বিএলএদের নিযুক্ত করতে হবে। অভিষেকের অভিযোগ, আজ আবার টিটাগড়ে একজন মহিলা এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। দিকে দিকে এই মৃত্যু নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সর্বত্র। যদিও বিজেপির অভিযোগ এই সবই তৃণমূলের নাটক। জাস্টিস ফর প্রদীপ কর, ফরগেট আরজি কর, এটাই হলো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। আরজি করকে ঢাকার জন্য এবং সর্বত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে খুন হচ্ছেন গত 3 বছরে, তৃণমূল যে তৃণমূলকে মরছে মুসলমান, মারছে মুসলমান, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূলে একটা দুর্বল চিত্রনাট্য তৈরি করছে।
মানুষ এগুলো বোঝে, মানুষ এগুলোকে প্রত্যাখ্যান করে। এসআইআর নিয়ে রাজ্যের সীমান্তবর্তী এলাকাতেও নজর তৃণমূলের। অভিষেকের নির্দেশ, বনগাঁ থেকে রানাঘাটের মানুষের পাশে থাকতে হবে তৃণমূলকে। এই দুটি কেন্দ্রেই বিজেপির সাংসদ আছেন, তাই বিজেপির গড় ভাঙার চেষ্টায় তৃণমূল। অভিষেক বলেন, অসমের মতো বাংলাতেও সমস্যার মুখে হিন্দুরা যারা সমস্যায় পড়বে তাদের পাশে থাকতে হবে। এমনকি পরিযায়ী শ্রমিকদেরও দলীয় কর্মীদের পাশে থাকতে বলেছেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, বাংলার ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের দায় জেলা শাসকদের ঘাড়ে চাপাতে চায় কমিশন, কিন্তু কোনো ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্যই অগ্নিপরীক্ষায় নামতে হবে দলীয় কর্মীদের। কলকাতা টিভি। আমি খুব সংক্ষেপে চারজনের কাছে আসবো। প্রথমে তরুণজ্যোতি তিওয়ারির কাছে। তরুণ, আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস তাদের স্ট্র্যাটেজি বৈঠক আজকে করলো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে 17,000-এরও বেশি দলীয় নেতা কর্মী তাদের নিয়ে এই ভিডিও কনফারেন্স করেন এবং যেখান থেকে বার্তা দিয়েছেন যে প্রয়োজনে তারা নির্বাচন কমিশনের যে দফতর, সেই নির্বাচন কমিশনের দফতরে আন্দোলন নিয়ে গিয়ে পৌঁছবেন দিল্লিতে, যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায়। গতকালের যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, যেগুলোর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছিল যে প্রচুর নাম উধাও হয়ে যাচ্ছে আগেই, সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া হবে। বিএলওদের সবসময় নজরে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। BLA 2 যারা, তাদের বিএলওদের নজরে রাখতে হবে এবং তিনি বলছেন আগামী 3 মাস তিনি পথেই থাকবেন। উনি পথে থাকবেন না জেলে থাকবেন এটা সময় বলবে। তো আমার প্রশ্ন অন্য, আজকে সরকারি বৈঠক ছিল না? আমি তো ভাবলাম আজকে সরকারি বৈঠক ছিল। আমি দেখলাম বিভিন্ন বিডিও অফিসে ভিডিও কনফারেন্সিংগুলো হয়েছে। বিডিও অফিসগুলো তৃণমূলের কার্যালয়, ওখানে হলো কি করে? ওগুলো আজকে সরকারি প্রোগ্রাম ছিল না? তুমি শিওর অভিষেকের প্রোগ্রাম ছিল? সেকেন্ড, দেখো উনি বলেছেন যে দিদির দুধ অ্যাপে বাংলার ভূতদের নাম তুলতে হবে। তো দিদির দুধ অ্যাপে বাংলার ভূতদের নাম উঠবে। আমার মনে হচ্ছে বলছি আমার অত্যন্ত খারাপ লাগে মৌপিয়াদি। ধরো একজন আমাদের সাথে ছিল এত বছর, আমাদের সহনাগরিক, আমাদের পাশেই থেকেছে, তারপর আজকে হয়তো সে নেই, তাই বলে ইসিআই এতটা অমানবিক হবে? একজন মৃত মানুষ সে ভোট দিতে পারবে না? এ হয় নাকি? দ্বিজেন বাবু এখানে ভোট দিতে আসতেন, তাকে আমরা আর ভোট দিতে দেখবো না? আমার দাদুও কয়েক বছর আগে ভোট দিয়েছেন, আমার দাদু আর ভোট দিতে আসবে না? এটা হতে পারে? মরা মানুষ মরে গেছে গেলে বলে কি ভোটাধিকার থাকবে না নাকি? এই ভোটাধিকার সংরক্ষণ করতে হবে। মরে যাওয়ার পরও মানুষ ভোট দেবে, এই অধিকারের জন্যই তো লড়াই তৃণমূলের লড়াইটাই চলছে। আজকে কিসের অভিযোগ? আমি তো বলছি প্রদীপ্ত দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি, তার তো আনন্দিত হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ হয়েছে। 2005 সালে মুখ্যমন্ত্রী যে আন্দোলনটা করেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়েছে। অবৈধ ভোটার বাদ যাওয়ার জন্য এসআইআর ডিক্লেয়ার করা হয়েছে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট পুরোপুরি পাওয়ার দেয় ইসিআইকে, ইসিআই ছাড়াই করছে। আর মুখ্যমন্ত্রী এখন তো পশ্চিমবঙ্গে মানুষ মরতে ভয় পাচ্ছে কারণ মরে গেলে কোথাও খবর পেলে কাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ইসিআই এর জন্য মারা গেছে, এসআইআর এর জন্য মারা গেছে। একটা অদ্ভুত জিনিস আমি আজকে পোস্ট দেখলাম, আমি অবাক হয়ে গেছি। আমি দেখলাম একটা লেপার্ড মারা গেছে, খুব দুঃখের বিষয়। আমাদের বাঁকুড়া জেলায় লেপার্ড দেখা গেছে, এটা আনন্দের বিষয়। মারা গেছে, এটা দুঃখের বিষয়। তার পাশেও দেখি চিট লেখা আছে যে আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর। এটা হাস্যকর হবে, এই আর কি মেরেই করেছিল। ওই মানে হাত কাটছে, যার হাতে 4টে আঙুল নেই সে যদি নোট লিখতে পারে তো লেপারটা কেন লিখতে পারবে না? নিশ্চয়ই পারবে। আর লাস্ট একটা কথা বলে শেষ করবো, দেখো মৃত্যু হচ্ছে, তৃণমূল তার জন্য আন্দোলন করছে, আন্দোলনের মালা বদল হচ্ছে, ডিজে বাজছে, আবির খেলা হচ্ছে। অবিলম্বে একটা মৃত্যুশ্রী চালু করা হবে, মারা গেলে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে সেটাও প্রদীপ্তদা নিশ্চয়ই বলবে। ওই মালা বদলটা কেন ছিল আর আবির খেলা কেন হচ্ছিল তার অ্যান্সারটা দিকে একটু। আসলে কি জানো তো, মৃত্যু নিয়ে ব্যঙ্গ করা, মৃত্যু নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা বিজেপির বর্তমান সংস্কৃতি, সেটা পুরো পশ্চিমবঙ্গবাসী দেখছে। এটা নিয়ে বিশেষ কিছু সত্যি বলার নেই। বলছে ভোটাররা যদি ভূত হয়ে থাকে, যেভাবে কথা বলা হচ্ছে, যে দুটো মাত্র উদাহরণ দেওয়া হলো, এরকম হয়তো ওদের কাছে 1000টা উদাহরণ আছে। তুমি কালীগঞ্জের বিষয়ে জানো যে 6000 নাম বাদ গিয়েছিল, সেখানেও ভূতের কী সব কথা ওরা বলতে পারে, তারপরেও তৃণমূলের ভোট পার্সেন্টেজ বেড়েছে। শুধু কালীগঞ্জের কনটেক্সটে যদি বলা হয় 294 আসনে 6000 কনটেক্সট করলে 17,64,000 নাম নর্মাল প্রক্রিয়ায় বাদ যায়। সেখানে তো এইভাবে কথা বলার জায়গা তাদের ছিল না। 17,64,000 নাম এমনি বাদ যায়। ডিজে মালা বদল এগুলো কি হয়েছে? দেখো ডিজে মালা বদল কোথায় কি হয়েছে, কোন সংস্কৃতির কনটেক্সট হয়েছে, এটা আমার জানা নেই।
আমি খুব পরিষ্কারভাবে বলছি, তাহলে 2024 সালে যে ভূতের কনটেক্সটে বলছে, 2024 সালে তাহলে ভূতেরাই তো ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জিতিয়েছে। যে শান্তনু ঠাকুর আজকে দিকে দিকে ক্যাম্প করে বেড়াচ্ছে, আজকে সব থেকে বেশি মতুয়াদের বাঁচাতে গিয়ে মতুয়াদেরই তো বিপদে ফেলা হচ্ছে। হিন্দু খাত্রে মেহে ক্লিয়ারলি দিকে দিকে যারা বনগায় জানে, যারা বাগদায় জানে, যারা গাইঘাটা জানে, যারা গোবরডাঙ্গা জানে, যারা জানে রানাঘাট কল্যাণী, তারা যাক ওখানে। বিজেপির বাড়িতে সকাল থেকে রাত অবধি লোকরা ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের বাড়িতেও যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে রানাঘাট, বনগা এই সমস্ত কেন্দ্রে সেখানে আলাদাভাবে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে। সিএ এর সঙ্গে তো এসআইআর এর সম্পর্ক নেই তো। তাহলে যেদিন থেকে এসআইআর ঘোষণা হলো সেদিন থেকে দিকে দিকে কেন সিএ ক্যাম্প হচ্ছে, সেটা বিজেপি করছে। কেন বিজেপি করবে, সরকার কেন করছে না? আবার 2 নম্বর কথা হচ্ছে, সিএ করার কনটেক্সটে শান্তনু ঠাকুর কি বলছে, আমি তোমাদের নাগরিকত্ব করিয়ে দেবো। তার মানে তুমি তো প্রথমেই ডিফ্র্যাঞ্চাইজ করে দিচ্ছ। নন্দিনীদের কাছে আসি। নন্দিনীদি, 6200-র বেশি ক্যাম্প 4 নভেম্বর থেকে তৃণমূল কংগ্রেস তারা ক্যাম্প করছে সমস্ত পঞ্চায়েত এলাকায় এবং ওয়ার্ডে। বিএলওদের একদম ছায়াসঙ্গী থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় কর্মীদের। ওয়ার রুম 200-র ওপর, প্রায় 300-র কাছাকাছি ওয়ার রুমের কথা বলা হয়েছে। অর্থাৎ মোটামুটি একটা স্ট্র্যাটেজির আভাস পাওয়া গেল। আপনাদের স্ট্র্যাটেজি কি এই এসআইআর ইস্যু সেটাকে ডিল করার জন্য? আমরা তো পরিষ্কারভাবে এই কথাটা কালকেই মোহাম্মদ সেলিম, আমাদের রাজ্য সেক্রেটারি, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। 13 দফা দাবি সেটা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে এবং এটা পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে, নিশ্চিতভাবে আমরা মনে করি একটা ভোটার তালিকা একদম সঠিকভাবে প্রস্তুত করা উচিত এবং সেটার জন্য এসআইআর প্রয়োজন। এটাতে কোনো রকম আমাদের দ্বিরুক্তি নেই, সেটা আমরা করতে চাই। কিন্তু বিশেষ করে এই দুটি দল, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, এরা এই বিষয়টাকে যে রাজনৈতিক, যেভাবে তারা এই ওয়ার রুম বা এই বিএলওদের ওপর নজর রাখা, ক্যাম্প করা, এই যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা অবশ্যই আমার নিজের মনে হয়েছে যে সাধারণ মানুষের মনে অসম্ভব একটা ভয়ের সৃষ্টি করছে। এটা ঘটনা, এটা বিষয়ে আমি পরবর্তীকালে আমার বেশ কিছু উদাহরণও আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু আমাদের যেটা পরিষ্কারভাবে বলার জায়গাটা, যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আমরা যারা সাধারণভাবে বুঝি যে কোনো একটা বিষয় কিভাবে হ্যান্ডেল করা উচিত, এবং আমরা যে কোনো বিজ্ঞানের যে কোনো ছাত্র বলবে যে একটা বিষয় যখন আমরা প্রস্তুত করব একটা কোনো নির্দেশিকা, তখন সেখানে কোনো লুপহোল যাতে না থাকে সেইটা তো করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এই যে নির্দেশিকা যেটা এসেছে, যে স্টেপসগুলোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু অসংখ্য বিষয় আছে যেটার মধ্যে দিয়ে সাধারণ মানুষের একটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়া সম্ভব এবং মানে ঘটছে এটা। যেমন আমি একটা সাধারণভাবে বলছি, আমরা এটা পরিষ্কার, আমাদের যে 13 দফা দাবি সেটাতে উল্লেখ করা হয়েছে। এই যে 2002-কে বেস ইয়ার ধরা হলো, 2002-তে যে ভোটার লিস্ট যেটা বেরিয়েছিল, সেটা কি একেবারে নির্ভুল ভোটার লিস্ট, এটা গ্যারান্টি দিতে পারে নির্বাচন কমিশন? দিতে পারে না। কারণ আমারই বেশ কিছু উদাহরণ আছে আমার পারিবারিক দিক থেকে, যেখানে সেই ভোটার লিস্টে তাদের নাম নেই এবং তার আগের ভোটার লিস্টে আছে, তার পরের ভোটার লিস্টে আছে। সুতরাং 2002-এ এরকম অসংখ্য ঘটনা দেখানো যেতে পারে যেখানে কিছু না কিছু ভাবে ভুল হয়েছে। সুতরাং এখানে মাল্টিপল ভোটার লিস্ট, মানে মাল্টিপল বেস ইয়ার নেওয়া উচিত ছিল, অথবা যেভাবে 2002-তেও যেভাবে ঘটেছে সেটা হচ্ছে কারেন্ট ভোটার লিস্টটাকে বেস ধরে নিয়ে সেটার ভিত্তিতে ভুয়ো ভোটার তাদের বাদ দেওয়া এবং নতুন ভোটার তাদের ইনক্লুড করা। এটা কিন্তু খুব সিম্পল, এত বছর ধরে খুব সিম্পল একটা প্রসেস ছিল, যেটা নিয়ে এত আর্গুমেন্টস, এত সমস্যা কোনোদিন এইরকমভাবে হয়নি। যেটা আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেটা ঘটছে, সেটা কিন্তু সত্যি আমরা এত বছর ধরে আমরা এই ঘটনা দেখিনি। দেখুন, এসআইআর এর যেটা মূল উদ্দেশ্য, আমাদের যেটা বলা হয়েছিল যে সঠিক ভোটার যারা, তাদের নাম 80,000 যে পশ্চিমবাংলার বুথ আছে, সেই বুথের যে ভোটার লিস্ট, সেখানে সঠিক ভোটারদের নাম আসবে। কিন্তু আজকে দেখুন, গুজরাটে একটি ভাষণে প্রধানমন্ত্রী কি বললেন, তিনি বললেন যে এই যে এসআইআরটা হচ্ছে, এর মাধ্যমে আমরা অনুপ্রবেশকারীদের তাড়াবো। সমস্যাটা হচ্ছে এইখানে, ভোটার লিস্ট তৈরি হবে ভোটার নির্বাচনের জন্যে, অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু ভোটার লিস্টের জন্য এই নির্বাচন কমিশনকে সেই অধিকারটা দেওয়া হয়নি।
কিন্তু সমস্যাটা হচ্ছে নির্বাচন কমিশন সেই অধিকারটা নিয়ে নিচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, ধরুন 18 বছর পার্থদা এটা তো একটু ফার ফেচেড হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এই রিমাইন্ডারটা দিয়ে দিয়েছে যে নাগরিকত্ব দেখা তোমার কাজ নয়, তোমার কাজ হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করাটা। এবার সত্যি যদি যারা ভারতের ভোটার নন, ভারতের ভোটার হওয়ার যোগ্যতা যাদের নেই, তার বৈধতা যাদের নেই, তারা যদি ভোটার লিস্টে কোনোভাবে ঢুকে বসে থাকেন যে কোনো প্রান্তে, তাদের যদি বাদ দেওয়া হয় তাহলে প্রবলেম কি? আপনি কি অনুপ্রবেশকারীদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন? না, সহানুভূতি না, সেইটা করতে গিয়ে যে সমস্যাটা হচ্ছে যে এই যে ধরুন আজকে এখনো আমরা সোনালী বিবিদের কথা জানি, এরকম তো আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। সমস্যাটা হচ্ছে এইখানে তাদের সেই অধিকারটা দেওয়া হয়নি, তাদের যে কাজটা দেওয়ার কথা যেটা এতদিন ধরে হয়ে এসছে তারা সেই কাজটা কিন্তু আরো বেশি করতে চাইছেন। সমস্যাটা হচ্ছে এইখানে। আর একটা কথা, আপনি আজকে নিশ্চয়ই আপনি দেখেছেন যে প্রদীপ তো নিশ্চয়ই জানবে যে বনগা ফনগা ওইদিকে ক্যাম্প হচ্ছে, সিএএ এবং এসআইআর এর ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে 250 টাকা 200 টাকা 350 টাকা এরকম করে সেই ফর্মে চার্জ নেওয়া হচ্ছে। এগুলো কি? একটা ভোটার লিস্ট তৈরি হবে ভারতবর্ষে, সার হচ্ছে তার জন্য কিছু লোক টাকা তুলছে, সরকার টাকা তুলছে। কংগ্রেস স্ট্র্যাটেজিক্যালি কংগ্রেস পথে নেমেছে। আবারও বলছি যে ঠিক হোক ভুল হোক সঙ্গত হোক না হোক, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পথে থেকে এটা হ্যান্ডেল করার বার্তা দিচ্ছে, বামেরা তাদের বক্তব্য তুলে ধরছেন, বিজেপি তারা এই সিএ সহায়তা ক্যাম্প, যদিও সিএ সহায়তা ক্যাম্প কেন এ নিয়ে প্রশ্নের অবকাশ ডেফিনেটলি রয়েছে। কংগ্রেসের পথে নেমে স্ট্র্যাটেজিটা আমাদের বিএলএদের বুথ লেভেল যারা এজেন্ট আছে তাদের একটা ক্যাম্প হয়েছে মঙ্গলালী যুব কেন্দ্রে, এবং এই ব্যাপারে যে কমিটি হয়েছে প্রসেনজিৎ বসুর নেতৃত্বে, আমরা বেশ কয়েকবার গিয়ে বিভিন্ন জায়গায় যে নির্বাচন কমিশন আছে পশ্চিমবঙ্গে তাদের কাছে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং কিছুটা সময় বাড়ানো গেছে। সেটা কিন্তু এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের ফলে হয়েছে, যে নাম বাদ যাবার পরে আবার নাম উঠানোর যে প্রক্রিয়া সেখানে কিছু অতিরিক্ত সময় পাওয়া গেছে। ইতিমধ্যে আমি একটু একটা আপডেট দিয়ে রাখি যে আমরা দেখেছিলাম কাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস কনফারেন্স করে অভিযোগ করা হয়েছিল যে বেশ কিছু বুথে সেখানে 2002-এর যে ভোটার তালিকা সেখানে বহু নাম অমিল, এবং তারা রীতিমতো তথ্য দিয়ে যে সিরিয়াল নাম্বার সমেত সেই নাম উধাও এই অভিযোগ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে সিইও দফতর সূত্রে যেটা বলা হয়েছিল যে সার্ভার ক্র্যাশ করার কারণেই এই বিপত্তি। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে দুই জেলার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বিস্তারিত জানবো, সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যসুন্দর, এখন তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেছিলেন যে বেশ কিছু জায়গায় এসআইআর ঘোষণার পরে তার মধ্যে নির্দিষ্টভাবে উল্লেখ করে নাটাবাড়ি, মাথাভাঙা, অশোকনগর, বসিরহাট, এরকম কোচবিহার, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় 2002-এর ভোটার তালিকা থেকে ভোটারদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একেবারে কোট আনকোট তিনি জানিয়েছিলেন সেই এক্স হ্যান্ডেলে যে এটা একেবারে সাইলেন্ট ইনভিজিবল র্যাগিং। এবার যেটা লক্ষণীয় যে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলকে রিপ্লাই করলো সিইও দপ্তর, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলের রিপ্লাইয়ে সরাসরি সিইও দপ্তর জানাচ্ছে দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 এই ধারার 32-এর ধারা অনুযায়ী যারা জেলা শাসক রয়েছেন এই সংশ্লিষ্ট জেলাগুলোর অর্থাৎ কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই দুই জেলার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অর্থাৎ আগে তারা জানিয়েছিল যে সার্ভার ক্র্যাশ হয়েছে, এই কারণে কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তুমি জানো যে আজকে কিন্তু নতুন ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং সার্ভার ক্র্যাশের যে সমস্যাটা ছিল সেটা মীমাংসা হয়ে গিয়েছে, সেটা মিটে গিয়েছে। এবার সরাসরি জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সত্যসুন্দর, ধন্যবাদ। এবং খুব ইন্টারেস্টিং যে রীতিমতো তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে গিয়ে রিপ্লাই করে এই তথ্য জানানো। তরুণ, কালকে তো আমরা দেখছিলাম সার্ভার ক্র্যাশের কথা বলছি, তাহলে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তো ভালোই নিশ্চয় কোনো কোশ্চেন রেজ করা হয়েছে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন উত্তর দিয়েছে। বিহারের ক্ষেত্রেও দেখা গেছে, দাদাকে তুমি জিজ্ঞেস করছিলে ওনাদের বিএলওরা কি করছেন,
তো মানে ওনাদের অবস্থান কি? বিএলএরা কি করছে না? দেখো ৮০,০০০ বুথ আছে, এবার বুথ সংখ্যা হয়তো বলেছে ১২০০ করে যদি হয় তাহলে বুথ সংখ্যাটা বাড়বে, আগে অতগুলো লোক জোগাড় করুক, তারপর ওনাদেরকে জিজ্ঞেস করবে। প্রদীপ্তদার কথা উত্তর দিই বরঞ্চ রেলিভেন্ট, যে সিএতে সাথে কি হচ্ছে, বেনাগরিক হয়ে যাবে। আচ্ছা, সংক্ষেপে সিএ অ্যাক্টের রুল 6B3 পরিষ্কার বলে যদি কেউ অ্যাপ্লিকেশন করে ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, যে রাইটগুলো সে পাচ্ছিল কোনোটা থেকে বাদ যাবে না, অর্থাৎ তার যদি ভোটার আইডি থেকে থাকে সেটাও বাদ যাবে না। সিএ অ্যাপ্লাই কর, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? যখন এসআইআর লাগু হলো এটা পরিষ্কার যে কোনো সময় করতে পারি। আরো এখন কেন সময়টা? টাইমে বলবেন দিদি, টাইমে বলবেন, ছোটা অনেক বড়। সেকেন্ড আরেকটা কথা হচ্ছে 2024 সালে এই 25 সালে সেপ্টেম্বর মাসে একটা অর্ডার ইস্যু করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেখানে বলছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে মাইনরিটি কমিউনিটি মানে হিন্দু, পার্সি, জৈন, খ্রিস্টান এরা এই ভারতবর্ষে আসে কোনো কাগজ শুধু বা কোনো কাগজ ছাড়া, তাদের বিরুদ্ধে কোনো প্রসিকিউশন হবে না। হিন্দুদের নিয়ে প্রদীপ্ত তাদের চিন্তা করতে হবে না, তার জন্য কেন্দ্র সরকার ভাবছে সিএ নিয়ে এসেছে। সারবত্তা আছে সেটা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার থেকে অশোকনগর, যে অভিযোগ গতকাল আমরা করেছিলাম আজকে তার সারবত্তা প্রমাণ পাওয়া গেল। গতকাল বিজেপির মুখপাত্ররা চ্যানেলে বলে বেরিয়েছে যে ওরা তো দল না, দায়বদ্ধ দল না, ওরা শুধু অভিযোগ করে, হিংসা ছড়ায়। আমরা যে সঠিক অভিযোগ করেছিলাম আজকে ইলেকশন কমিশন আবার সেটা প্রমাণ করলো, গতকালও প্রমাণ করেছিল। দুরকম কয়েনের এপিট আর ওপিট, একদিকে বলছে আমাদের সার্ভার ক্র্যাশ করে গেছে, আর একদিকে আজকে বলছে আরে বাবারে তুমি জবাব দাও, জবাব না দিলে তো হবে না। আসলে বিষয়টা চুপি চুপি ভোটে কারচুপি, এটা কেউ অসুবিধা পাচ্ছে না বুঝতে। এই যে সিএ এর সঙ্গে আমি বারবার প্রশ্ন করছি বিজেপি কেন করছে, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্যাম্প তোমরা করো, ক্যাম্প তোমরা কেন ক্যাম্প করছো না? এখানে এবং টাকা তোমরা কেন ক্যাম্প করছো না? ক্যাম্প করো, তোমার সঙ্গে বলতে ছোট অনেক বড়। 4 নভেম্বর থেকে তো ক্যাম্প করছে, তোমরা ক্যাম্প করো, আমরা আগে থেকে করছি দিদি, ক্যাম্প আজ থেকে করছি না, আমরা লাস্ট 2 মাস থেকে করছি। সেন্সাস হয়েছে কি? লাস্ট 2 মাস থেকে ক্যাম্প করছি, ক্যাম্প করো না। সেন্সাস হয়েছে কি? তাহলে শুভেন্দু অধিকারী কি করে বললেন 1 কোটি 25 লক্ষ? আমি আজ 1 কোটি 25 লক্ষ সেন্সাস করে দিয়েছে শুভেন্দু অধিকারী। সঙ্গে আলোচনা দেখতে থাকুন, বাংলা বলছে। ফিরিলাম বিরতির পর, একটু শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে কি বলেছেন। ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো। আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেব। আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। খুব সংক্ষেপে প্রদীপ্ত, আমি তোমায় কি বললাম যে উনি সেন্সাস করে ফেলেছেন। আগে কি দেখেছিলে দিদি, ভরা শীতকালে মাথা খারাপ হয়েছিল, 3টে ভুয়ো ডেট দিয়েছিলেন সরকার পড়ে যাবে। আবার এখনো শীতকালে শুরু হয়েছে, ওনার বোধহয় শীতকালে বেশি মাথা ব্যথা খারাপ হয়ে যায়। এখন আবার 1 কোটি 25 লক্ষ দেখছেন, আবার মাথা খারাপ হয়ে গেছে। আরে সরকারকে বলো না সেন্সাস করতে, উত্তর দেবে। খারাপ হয়েছে তো বোঝা যাচ্ছে, ওই যে দলীয় বৈঠক সরকারি অফিসে হচ্ছে, ভুলভাল চিল্লাচ্ছে, লাশ খুঁজে বেড়াচ্ছে, কার মাথা খারাপ হয়ে তো বোঝা যাচ্ছে। যাই হোক, ভূত থাকছে না, এই স্যার এসছেন ভূত তাড়াবে, ওঝা চলে এসছে, মানুষের ভোটে লড়াই হোক। কিন্তু যারা আত্মহত্যা করছেন, দেখি বা করার চেষ্টা করছেন, অত্যন্ত বাজে, কোনো কারণ নেই, নিজে বলছেন কোনো কারণ নেই আত্মহত্যা করার। যে ফার্স্ট বলি আমি যে ধরেও নিই যে তোমরা প্রদীপ কর নিয়ে সন্দেহ প্রকাশ করছো। আমি সন্দেহ প্রকাশ করছি না। প্রদীপ কর বাবু যিনি মারা গেছেন, অত্যন্ত দুঃখের বিষয়। তার নাম 2002-এ ছিল, তিনি এখানে জন্মেছেন। তার মানে ওই এনআরসির ভয়ে আত্মহত্যা করার কারণে। আর একটা কথা, যদি এনআরসির ভয়ে কেউ আত্মহত্যা করে, তো অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইডের মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হওয়া উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হওয়া উচিত, পুরো তৃণমূলের সবার নামে হওয়া উচিত। কারণ এনআরসি নিয়ে যখন কেন্দ্র সরকারের প্রশ্ন করা হয়েছিল, কেন্দ্র সরকার পরিষ্কার বলেছিল পার্লামেন্ট ফ্লোরে দাঁড়িয়ে, এনআরসি নিয়ে কোনো ডিসিশন ক্যাবিনেটে হয়নি। তারপরেও যারা বলছে তাদের বিরুদ্ধে মামলাটা হওয়া উচিত, অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড। বাংলার বই থাকে
अमित शाह आप क्रोनोलॉजी समझिए, पहले सीए होगा, হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি ক্যাম্প করে করছে, उसके बाद आएगा एनआरसी। কে বলেছিল? এখনো যে কেউ ভিডিও দেখেছে। সমস্যাটা হচ্ছে এটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। একদিকে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে পরিষ্কারভাবে, সত্যিই বলতে কি যারা সাধারণ গরিব মানুষ, যারা মহিলারা যারা রিলোকেশন হয় অনেক সময়, এরা বিপদে পড়বে। কারণ যেভাবে সমস্ত নির্দেশিকাটা এসেছে, আমি আবার বলছি, সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লুপ হোলস আছে। 1 2 3 4 করে আমরা অনেকগুলো বলার চেষ্টা করেছি, অনেক জায়গাতেই বলা হচ্ছে, সেগুলো আর একবার দরকার হলে সময় পেলে নিশ্চিতভাবে আমি এখানেও বলতে পারি। সমস্যাটা হচ্ছে এই দুটি দল, একদিকে ভারতীয় জনতা পার্টি আর একদিকে তৃণমূল কংগ্রেস, এমন একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে। এই যে কথা, 1 মিনিট বলে নি, আমি তো সময় আমার সময়ই বলছি, তাই না? এই যে একটা কথা বলা যে একজনও ভুয়ো ভোটার বা একজনও ভোটার বাদ গেলে, প্রকৃত ভোটার বাদ গেলে আগুন জ্বলবে, এই যে কথাগুলো, বা বলা যে এইখানে এসআইআর এর সঙ্গে সিএ বা এনআরসি কে মানে একই রকম ভাবে ফেলে দেওয়া, যে এখানে এসআইআর আমি বাংলাদেশে পাঠিয়ে দেব, এই যে ধরনের দুদিক থেকে ক্রমাগত একটা ভয়ের পরিস্থিতি, আতঙ্কের পরিস্থিতি তৈরি করা, এটা কেন? একদম পরিষ্কার লজিক্যাল জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই আলোচনাগুলো নিশ্চিতভাবে করা যেতে পারে, পরিষ্কার যুক্তিপূর্ণভাবে এই সমস্ত বিষয়টাকে নিয়ে এসে সর্বদলীয় বৈঠক করে। অতীতে তো হয়েছে, অতীতে এসআইআর হয়নি? একেবারে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে নিশ্চিতভাবে বারবার ভোটার তালিকা তৈরি হচ্ছে, তার সংশোধন হচ্ছে, এসআইআর হয়েছে 2002-তে যখন এসআইআর হয়েছে। সত্যি কি আমরা তো তখন প্রত্যেকেই আমরা ভোটার, একেবারে বৈধ ভোটার, আমরা তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে কোনোদিন যাইনি। আজকে যে ঘটনাটা ঘটানো হচ্ছে, দুটি রাজনৈতিক দল আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। যারা আত্মহত্যা করেছেন তাদের বিষয়ে আমি জানি না, কারণ এই বিষয়ে তদন্ত আমি করতে যাইনি, কিন্তু আমি আমার পরিচিত অনেককেই দেখতে পাবো যারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন কারণে আতঙ্কিত হয়ে পড়েছে। হয়তো তার কাগজপত্র নেই, এই যে একটা যুদ্ধের আবহ, প্রায় একটা তাল কেন? কিন্তু একটা কথা আমি অ্যাড করতে চাইছি, যেখানে দাঁড়িয়ে আমাদের হাজারখানা ইস্যু ছিল। আজকে শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, দুটো দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় এবং রাজ্যে সরকারি শিক্ষা এগুলো আমরা ভুলে যাচ্ছি, কর্মসংস্থান ভুলে যাচ্ছি, দিয়ে আমরা এই আলোচনায় ঢুকে পড়ছি। পিএমসি গুলো খোলা হচ্ছে কেরালায়, সেটা আমরা জানি। আমি দিদিকে একটা শুধু প্রশ্ন করতে চাই, এই যে এড়িয়ে যাওয়ার একটা উত্তর হলো এখানে আমি 28 পয়েন্টে আসি, প্লিজ কাম ডাউন। আমি বলছি, কৃষ্ণগিরিতে একটা দুদিন আগে বৈঠক হয়েছিল, আপনার মনে আছে? আপনার পার্টি সেক্রেটারিরা সিপিআই এর সঙ্গে কেন বয়কট করার চেষ্টা করলো মিটিংটা? আপনার কি মনে আছে? আপনি আমি কি বলতে চাইছি, আপনি বলছেন যে আপনি শুনে নিন, প্রমাণ করতে চাইছেন এইগুলো বললে দিদি আপনি এখানে দিদি আমি যুক্তি দিয়ে বলবো তো, আপনি আপনার কৌশল আপনার কাছে রাখুন, আমাকে আপনার প্রশ্ন, তাহলে শুনুন না, আমি কখনোই কোনো কৌশল অসুবিধা হচ্ছে কি? চুপ করুন, আপনি কৃষ্ণগিরি, তাহলে আমি কেন বলেছি সেটা তো জানতে চাইবেন, আমায় জিজ্ঞেস করলেন, আমার পয়েন্ট হচ্ছে যে ওখানে ওরা এসআইআর এর বিরোধিতা করেছে, কেন করেছে? দু নম্বর হচ্ছে, তাহলে তৃণমূল কোথায় কি ছড়াচ্ছে? তৃণমূল কোথায় ভয় ছড়াচ্ছে? তৃণমূল তো একই পয়েন্টে সিপিআইএম এর সঙ্গে রয়েছে, একই পয়েন্টে সিপিআই এর সঙ্গে রয়েছে। ওরা বিরাটি থেকে যাদবপুর যে সভাগুলো করছে গত 14 দিন ধরে, তাহলে আমরা কোথায় ভয় দেখিয়েছি? আমরা তো মানুষের পাশে থাকছি। এই দেখুন, উনি কিছুক্ষণ আগে ভদ্রতা দেখাচ্ছিলেন, আর এখন এতগুলো কথা বলেন, দিদি যখন উত্তর দেবেন সাথে আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর দিয়ে দেবেন। আচ্ছা দিদি, আপনারা এত ভালো এত কথা বলছেন, তো অপারেশন ক্লিনটা কি নিস দিদি? কেরালা এরা চলছে, What is Operation Clean? কেন? What is Operation Clean? Illegal immigrant নিয়ে আপনারা বের করবেন, তখন ঠিক আছে, এখন কষ্ট আছে বলতে। ইলিগাল ইমিগ্রেন্টস নিয়ে যদি বের করা নিয়ে কেরালা যদি করতে পারে, অসুবিধা কোথায় আছে? আজকের আলোচনা এসআইআর তো কেরালাতেও হচ্ছে, হ্যাঁ অপারেশন ক্লিন তো ওদেরই, তামিলনাড়ুতেও হচ্ছে। আলোচনাটা কি নিয়ে আজকে? বাংলা নিয়ে না কেরালা? অদ্ভুত তো, এখনো একটা জায়গায় মামলা করেছে, সেটা কি ধরবেন না? তার মানে মানে এরা পারলে শুধু বাংলায় ক্লোজ করে না, আর করোনা সময় শুধু স্বাস্থ্য ব্যবস্থা কেরালা দেখায়। প্রদীপ্তর একটাই কথার আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, যে আজকে এই যে কথা বলা, ম্যাডাম দেখাচ্ছে, ম্যাডামকে বলুন, প্লিজ প্রদীপ্ত,
এই যে কথাটা বলা যে বিএলওর উপর নজর রাখা হবে, এই যে আজকেই তো এইটা নজর আগে বলেনি। শুনলাম, কখনো বলেনি নজর। যে বিএলও কি করছে না করছে সেটা দেখা হবে। এটা কি সেই সেটা তো বিএলও আপনার দলও বলেছে। স্বাধীনভাবে কাজ করতে পারবে না পারবে সেটা না? তো আপনার দল না, বলেছে এইরকম- বিএলওদের সঙ্গে থাকতে হবে, তাহলে বিএলএদের দায়িত্ব কি? আপনার দলের বিএলএদের দায়িত্ব কি? না, আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করছি সিপিআইএম এর বিএলএরা কি করবে সিপিএম বলুক এখানে। না, সেটা একদম পলিটিক্যালি তাহলে বোঝা যাচ্ছে যে এদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানে মানুষকে বিভ্রান্ত করা। প্রদীপ তো বলতে, তুমি একটা কথা বলছো, আপনারা যেভাবে কথাগুলো বলছেন, যেভাবে বিএলও এখন তো সত্যি বলুন না, বিএলএদের কাজ কি আপনাদের? আপনাদের বিএলএরা কি করবে? প্রত্যেকটা অঞ্চলে গিয়ে সেই বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। আপনাদের বিএলএরা কি করবে? শাসক দলের কাছ থেকে আমাদের পরিষ্কার বলা হয়েছে যে সহায়তা কেন্দ্র তৈরি করা হবে, সেটা একেবারে প্রথমেই বলে দেওয়া হয়েছে। বিএলএদের সঙ্গে থাকবে কি? এরই মধ্যে আমরা দেখলাম যে হাইকোর্টে গড়ালো এই এসআইআর মামলার সময়সীমা বাড়িয়ে আদালতের নজরদারিতে গোটা প্রক্রিয়া চালানোর জন্য আর্জি মামলাকারীর। অন্যদিকে অনুপ্রবেশ বন্ধে করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেখুন, মাত্র 2 মাসের মধ্যে এসআইআর করা যাবে কিনা এ নিয়ে যখন প্রশ্ন তুলেছে তৃণমূল, তখনই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে আদালতের নজরদারিতে যাতে সংশোধন প্রক্রিয়া চলে তার জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী। সামনের সপ্তাহেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। তৃণমূলের দাবি, বাংলায় এই এসআইআর এর পুরোটাই বিজেপির চাল। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বাদ দিয়ে শুধু পশ্চিমবঙ্গেই কেন এই নিবিড় পর্যালোচনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মোকাবিলা করতে আজই দলের 17,000 নেতা ও পদাধিকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। শহর থেকে গ্রাম সর্বস্তরের তৃণমূল নেতারাই এই বৈঠকে হাজির ছিলেন। তৃণমূলের মতে বিধানসভা ভোটের আগে যেভাবে এসআইআর চালু করা হয়েছে তা কেন্দ্রের ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। অন্যদিকে দেশে অনুপ্রবেশ বন্ধ করতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। সর্দার প্যাটেলের 150তম জন্মদিনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, দেশের ডেমোগ্রাফি যেভাবে বদলে যাচ্ছে তাতে অনুপ্রবেশ বন্ধ করতেই হবে। कि अगर देश की सुरक्षा और पहचान खतरे में आएगी तो हर व्यक्ति खतरे में आएगा। इसलिए हमें आज राष्ट्रीय एकता दिवस पर फिर से संकल्प लेना है। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। অনুপ্রবেশ বন্ধে সায় আছে সব রাজনৈতিক দলেরই। তবে কমিশনের এসআইআর ঘোষণা বাংলা জুড়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তা স্পষ্ট। ওয়েবসাইটে এর মধ্যে সার্চ হয়েছে 1 কোটিরও বেশি। চাপের কারণে স্বাভাবিক কাজ করতেও সমস্যা হচ্ছে কমিশনের। এই পরিস্থিতিতেই এসআইআর বাতিলের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। চিঠি দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। বিএলএ ও বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি নিজের বিধানসভা কেন্দ্রেই বিএলএদের নিয়োগের আর্জি জানিয়েছেন তিনি। সব দিক খতিয়ে দেখতে আজই জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে সিইও দপ্তর। শনিবার বিএলওদের সঙ্গে বৈঠক করবেন জেলা শাসকরা। কলকাতা টিভি। আমি খুব সংক্ষেপে পার্থদার কাছে আসি। পার্থদা, এই রকম একটা আবহে আমরা দেখলাম যে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন। এটাই তো বললাম যে যখন এসআইআর হচ্ছে এসআইআর এর সঙ্গে তিনি অনুপ্রবেশটাকে মেলালেন। সমস্যাটা হয়েছে আজ বুঝতে পারেননি আপনি তাহলে না। এবং উনি যেটা বললেন যে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এটা হচ্ছে মিনিস্ট্রি। আরে বাবা, তোমাদের সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডেমোগ্রাফিটা পাল্টাচ্ছে। 2005 থেকে অধীর চৌধুরী বলেছিল ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। মুর্শিদাবাদে অধীর চৌধুরী বলেছিল, অধীর চৌধুরী আপনার নেতা না। 5 বছরে অধীর চৌধুরী আপনার নেতা না। অধীর চৌধুরীকে মনে আছে? তোমাদের সারে আমার অধীর চৌধুরী মনে আছে তো? অধীর চৌধুরী বলেছিল মহা মুশকিল, তুমি অন্যদের বলছো আর তুমি এত প্রাঞ্জল ভাষায় বললে কোনো ভয় নেই। তোমার দলের জনপ্রতিনিধি সরকারকে বোঝাও, তোমার দলের জনপ্রতিনিধি অসীম সরকারকে বোঝাও। এটা আর একটা কথা, দাঁড়াও, আর একটা কথা, তুমি তো আইন কানুন জানো, আইনের লোক। এবার তুমি বলো তো, এই যে এতগুলো ছিটমহল যেটা বাংলাদেশ আর ভারতের সঙ্গে বিনিময় হয়েছিল, ছিটমহলের যারা মানুষ, যে কাগজগুলো বলা হয়েছে 12টা, একটা কাগজও তাদের কাছে থাকলে তারা ছিটমহলের বাসিন্দা হতো না। এবার ছিটমহলের যেসব মেয়েদের মূল ভূখণ্ডে বিবাহ হচ্ছে,
সেই মানুষগুলোর কি কাগজ? 11টা কাগজ দেখেছেন? এবারে আপনি সুপ্রিম 11টা কোর্ট কাগজ যখন দেখেছেন? বললো যে তোমরা আধারকেও না বলেনি, আপনি আবার বলছেন আপনারা বোঝেন না, আপনার নেতৃত্ব বোঝে না, আধারকেও তোমাকে মানতে একবারও বলেনি। আরে তাহলে আধারের ক্ষেত্রে আপনারা বোঝেন না, এই জন্য তরুণ কিন্তু এই 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1 সেকেন্ড 11টা নথির সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড সেটা ইনক্লুডেড হয়েছে। তো জ্ঞানেশ কুমার বলেছেন হিসেবে আধার কার্ড সুপ্রিম কোর্টের অর্ডার ছিল খুব পরিষ্কার, এখন অর্ডারটা আছে আমি এক্ষুনি চাইলে দেখাতে পারি। যদি কারো নাম বাদ যায় আধার কার্ডে, না বোঝেন আপনি, না বোঝে আপনার এই জন্য নোটার সাথে লড়েন আপনারা, না বোঝেন আপনি, না বোঝেন আপনার নেতৃত্ব, এই জন্য লড়াই এরকম। আপনার অধীর চৌধুরী কি বলেছিল? আপনার অধীর চৌধুরী কি বলেছে? না আমরা এটা নিয়ে আলোচনা করছি না। 1 সেকেন্ড, আমার প্রদীপ্তর কাছে প্রশ্ন। প্রদীপ্ত, আমরা দেখলাম যে ইতিমধ্যে কোচবিহারের একজন তৃণমূল কংগ্রেস নেতা তিনি বিএলওদের বেঁধে রাখার নিদান দিয়েছেন, যাকে কেন্দ্র করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিজেপি নালিশ করেছে। শুধু তাই না, বিএলওদের নিরাপত্তার ব্যাপারে কিন্তু তোমাদের বিরোধী যারা তারা সবাই সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। দেখো, আবারও বলছি, এই ধরনের ঘটনা যদি উনি ঘটিয়ে থাকেন তা চূড়ান্ত নিন্দনীয়, এবং দলের তরফে শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্দিষ্ট এতক্ষণে বার্তা দিয়ে দিয়েছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই যে এই ধরনের বক্তব্য আমরা দিলীপ ঘোষের দল না, যেখানে বলবো যে তৃণমূল নেতারা এলে তাদেরকে ধরে ধরে বেঁধে গাছে বেঁধে পেটাও, সেটা বলবো না। আমাদের বক্তব্য হচ্ছে, আরে বাবা, গাছে বাঁধার কথা ঠিক, আবার বলছি সেটা বিজেপি নেতাদের বলেছে, আবার বলছে বিজেপি নেতাদের। দেখাও তোমার বলেছে। আচ্ছা দেখো, সবাই লজিক্যাল নয়, এক সেকেন্ড না, দেখো সবাই হোম ডেলিভারি নাও তো, সবাই সুইগিতে আসেনি তো, সবাই পোস্ট অফিসে আসেনি তো, সবাই সুইগিতে আসেনি তো। প্লিজ আমি বলবো প্লিজ পার্লামেন্ট প্লিজ অবান্তর অপ্রাসঙ্গিক কথা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে সবাই তো নন বায়োলজিক্যাল এন্টিটি হন না, বা সবার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের না, এক সেকেন্ড তরুণ, না আমার প্রদীপ্তর কাছে প্রশ্ন যে গাছে বাঁধাটা যদি আপত্তিকর হয় তাহলে সেটা বিএলওদের বাঁধাটাও আপত্তিকর, বিজেপি নেতাদের বাঁধাটাও আপত্তিকর। বিজেপি নেতাদের সমস্যাটা কোথায় জানো তো? বিজেপি নেতাদের সমস্যা হচ্ছে সেন্সাস এবং ধরে 52 জনকে জেলে ভরবে। 52 জন বিহারের জেলে আছে, বিএলওরা সাবধান। কে বলেছিল? কন্ডেম করতে বলুক না, সাহস থাকে। জেলে আছে তো 52 জন বিএলও জেলে আছে। আমাদের এখানকার বিএলওরা কিন্তু সাবধান। আমাদের সংকেতটা নাও, ভুলভাল কাজ করলে জেলে যাবে, ভুলভাল কাজ করলে জেলে যাবে, পরিষ্কার যে ভুলভাল কাজ করলে জেলে যাবে, সেই আইন বলছে কথা বলো যে ভুলভাল কাজ করলে জেলে যাবে, আইন বলছে। শুরুতেই বারবার ভয় দেখাচ্ছো, কাজ শুরু হলো না আর ভয় দেখাবে, তার ব্যাপারে তুমি বলবে না। আমি বলবো বিজেপি নেতাদের আগে পারিবারিক সার্টিফিকেট দেখাবে, 2002 সালে সার্টিফিকেট দেখা, গন্ডা উত্তর, গন্ডা দক্ষিণের বিধায়ক দেখা, অসীম সরকার তার বাবার সার্টিফিকেট দেখা, গন্ডা উত্তর দক্ষিণের বিধায়ক সার্টিফিকেট খোঁজো, বাকি যা সিএ আছে সে দেখা যাবে, ওই তো সিএ বলে দিল। আমার প্রথম কথা লুঙ্গি বাহিনী সার্টিফিকেট খোঁজো। তরুণ, ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে আদালতে মামলাকারীরা তারা আবেদন জানিয়েছেন যে আদালতের নজরদারিতে এসআইআর হোক এবং সময়সীমাটা আরো বাড়ানো। না, আমাদের তৃণমূল নেতৃত্ব ভাবতে পারে পশ্চিমবঙ্গের সংবিধান অ্যাপ্লিকেবল নয়, কিন্তু করে তো। আর্টিকেল 226 তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে, ভারতবর্ষের সংবিধান তো। সেই হিসাবে যে কোনো মানুষের সম্পূর্ণ অধিকার আছে ক্যালকাটা হাইকোর্টে রিট পিটিশন করার, কোনো অসুবিধা নেই। বিহার এসআইআর যখন মামলাটা চলছিল সুপ্রিম কোর্টে, যখন ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে এই মামলা পুরো নেশন ওয়াইজ অপারেট হবে, কোয়াইট নরমাল। সুতরাং এই ক্ষেত্রে এখানে মামলা করতেই পারে, অসুবিধা কি আছে? আমি তো বলছি আরো মামলা করুক, প্রবলেম কোথায় আছে? মামলা হোক। আরে তোমরা যে লাইনে দাঁড়ানো সরকার সেটা বলো। এইটাই হচ্ছে এই যে দুটো মামলা আপনারা করেছেন দিদি, এইটাই চাইছে যে যে কোনোভাবেই হোক এইরকম একটা পরিস্থিতি তৈরি হোক যাতে মানুষ আসল যে ইস্যুগুলো সেগুলোর আর মাথায় আনতে না পারে। আজকে এই যে কথাগুলো হচ্ছে, সত্যিই তো বিএলওদের সিকিউরিটির কি ব্যবস্থা, বিএলওরা যারা আসছেন তাদের সিকিউরিটির জন্য কি ব্যবস্থা হচ্ছে? যে
ছবিতে বাঁচার কাছ থেকে এই কথা এই যে ইররিলেভেন্ট কথা এই যে ইররিলেভেন্ট কথা বলে কোনো মানে হচ্ছে না এই যে ইররিলেভেন্ট কথা বলে কোনো মানে হচ্ছে না যে বিষয়গুলো অনেক বেশি ভাবে এখানে আলোচনা হওয়াটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে আজকে যে মানুষগুলো যাদের কাগজ কোনোভাবে নেই, এটা সবচেয়ে বেশি হয় মহিলাদের ক্ষেত্রে। আমি বিশেষ করে বলতে চাইছি যে অনেক সময় মহিলারা তাদের জীবনে হয়তো আর কোনো কাগজের পরে ওই 12টা কাগজ বলছেন তো 12টা কাগজ নাই থাকতে পারে, এটাও ঘটতে পারে। এটাও এমন কিছু মহিলা থাকতে পারেন যার কোনো কারণে, আমি একটা উদাহরণ দিচ্ছি একদম আমার ব্যক্তিগতভাবে পরিচিত একজনের উদাহরণ। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তার আগের ভোটার লিস্টে নাম আছে, তার পরের ভোটার লিস্টে নাম আছে, কোনো ভুলের জন্য নামটা বাদ গিয়েছিল, তার ওই 12খানা কাগজ নেই। এইবার 12খানা কাগজ যদি না থাকে, না আছে আধার কার্ড আছে ভোটার লিস্ট আছে, এগুলো আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে বলা হচ্ছে যে ভোটার লিস্টে তার বাবা বা মাকে নামটা থাকতে হবে। এবার বাবা মা তাদেরও নাম সেখানে থাকা সম্ভব না, কারণ তার আগে মারা গেছেন, 90-এর দশকে তারা মারা গেছেন। তাহলে এই যে মহিলা, তার যে ভোটার লিস্ট ওই 2002-তে যার নাম নেই, তার ইনক্লুশনের ক্ষেত্রে কি পদ্ধতি হবে, এই বিষয়টা তো আলোচনা, এই জায়গাগুলো তো এইখানগুলোই কিন্তু সবচেয়ে সমস্যার জায়গা থেকে যাচ্ছে। সুতরাং বিশেষ করে মধ্যবিত্ত তারা কোনো না কোনোভাবে ব্যবস্থা করবে, উচ্চবিত্ত তারাও নিশ্চয়ই কোনো কাগজ জোগাড় করবে, কিন্তু যারা ফার্স্ট জেনারেশন লার্নার, যাদের পরিবারে ততটা শিক্ষা এখনো পর্যন্ত নেই, যে সমস্ত মহিলারা কোনো না কোনোভাবে কোথাও রিলোকেশন হয়েছে, এই রকম বহু ক্ষেত্রে তাদের যে কাগজ দেখাতে না পারলে তাদের নামগুলো কিন্তু বাদ যাবে। সমস্যাটা এই জায়গায় দাঁড়াচ্ছে। ইলেকশন কমিশনার যে প্রেস কনফারেন্স ছিল আমরা সবাই শুনেছি, আরো জেনুইন কনসার্ন দিদি তো তাও বলছে কিছু একজন নেই, কেউ ছিল কাগজ নেই, যেটা অনাথ বাচ্চা, রাইট? দিদি 11টা ডকুমেন্ট, তার কিচ্ছু নেই, তার কোনো লিঙ্ক নেই, তার কোনো সোর্স নেই, সে নেই তো ভগবান, তার এন্টিটি নেই, বেসিক্যালি তার অস্তিত্ব নেই। ইজ ইট পসিবল একজন যে অনাথ তারও কিছু কাগজ থাকে, তারও কিছু ডকুমেন্ট থাকে, বাস্তব জ্ঞানটা নেই। এক্স্যাক্টলি বাস্তব, আপনারা ওই টেলগুলো থাকে না, তাই তো? এটা আকাশে ভাসে, মনে করেন অষ্টম বামফ্রন্ট সরকার চলে এসেছে, মুশকিল হচ্ছে আপনারা তো মনে করছেন যে বিজেপি সরকার তৈরি হয়ে যাচ্ছে, তখন ছুঁড়ে ছুঁড়ে মুসলমানদের আপনারা দেশ থেকে বার করে দিচ্ছেন। আপনারা এই ইলেকশনের দশাটাই হয়েছে ভুলভাল লোকে জানার জন্য, এই কারণে ভুলভাল কথা আমরা দেখছি তো, এই হয়ে যায়। আমিও শুনছি দিদি, আপনার এক একটাই শুনছি, আপনি একের পর এক গোলালেন, এনআরসির সাথে গুলে দিলেন, এই কাগজে নেই, ওর ওটা নেই, আপনার জোট সঙ্গীর কথা বলছি, এই কাগজ নেই, সম্ভব না, বললাম তো সম্ভব না, যেগুলো 12টা ডকুমেন্ট নেই, কোনো কাগজ নেই, কোনটা সম্ভব না। আর যারা সত্যি আপনি জানেন, আপনারা তো বিশ্ব নাগরিক, আপনারা বিশ্ব নাগরিক, পকেটে লেনিনের ছবি থাকবে চলবে? পকেটে লেনিনের ছবি নিয়ে যাবে? সেটা আপনি এই যে বলছেন ইররিলেভেন্ট কথার মধ্যে চলে প্রশ্ন হচ্ছে তরুণ যদি সত্যি কারো কাছে না থেকে থাকেন, তার কি কোনো দিক নির্দেশ আছে? তুমি তো লয়ার, ইলেকশন কমিশন পরিষ্কারটা কথা বলে অনেক কিছু করতে পারে। এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করা হয়েছিল, যাদের প্রবলেম এরকম হবে, এটা অনাথ বাচ্চা, তাদের সাথে কি হবে? কিছু বেসিক ডকুমেন্ট সবার থাকে দিদি, ভারতবর্ষে কোনো না কোনো সুবিধা পায়, বেসিক ডকুমেন্ট সবাই থাকে। বেসিক ডকুমেন্টগুলো থাকলে আরেকটা জিনিস তুমি খেয়াল করেছো, যেখানে স্লাইড যেটা গেছিলো, যেখানে 11টা ডকুমেন্ট কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দিস আর নট, মানে এগুলোই লিমিটেড না, দিস আর ইন্ডিকেটিভ, নট এক্সস্টিভ। ইন সাম কেসেস, ইন জেনুইন কেসেস, সেক্ষেত্রে হয়তো মানে এক্সস্টিভ ভাবে অন্য কিছু দেখা হবে, সেটা বিহারেও হয়েছে। আচ্ছা, আমি এখানে একটা কথা অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে, হ্যাঁ একদম সংক্ষেপে বলবো, এই যে আমি ঘটনাটা বলছি যে হ্যাঁ অন্য কিছুও দেখা হবে। এইবারে এই জায়গাটা ধরুন যে এই যে যার উদাহরণ আমি দিলাম, হ্যাঁ ঠিক আছে, আমি সবটাই শুনেছি, আমি পড়েওছি অনেকটা, মানে যে যেগুলো হচ্ছে এইবার যে ঘটনা, এইটাই তো মুশকিল, বুদ্ধিটা আপনারই আছে, এই আলোচনাগুলো খুব নিম্ন স্তরের আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি, যার কথা আমি বললাম যে যার বাবা মা 90-এর দশকের বা তার আগে মারা গেছেন, তিনি তো বয়স হচ্ছে 80-র উপর, নড়াচড়া করতে পারেন না, তার জন্য ইলেকশন তার পরবর্তীকালেও কেউ নেই, আমি আসবো প্লিজ, আমি তোর কাছে আসি, তার পরবর্তীকালেও কেউ নেই, না কেউ নেই, পরবর্তী বিবাহ না করে এমন অনেক বিবাহ করে। এক সেকেন্ড পার্থ, এক সেকেন্ড তরুণ, এক সেকেন্ড সেখানে পরবর্তীকালে যারা আছে তারা গেলে হবে, তৈরি করার অবকাশই নেই। যেটা প্রথমত হচ্ছে তোমরা ভীষণ আতঙ্ক ছড়াচ্ছ, এবং দুই হচ্ছে যে কোনো রহস্য মৃত্যুকে
তোমরা এখন এসআইআর বা এনআরসি আতঙ্কে মৃত্যু বলে তোমরা দেখে দিতে চাও। দেখো আমরা রহস্য মৃত্যুকে এসআইআর বা এনআরসির মতন করে দেখে দিতে চাইছি কি চাইছি না সেটা খায়রুল বাবু ভগবানের কৃপায় বেঁচে রয়েছেন, তিনি প্রমাণ করে দিয়েছেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমাদের নেতাদের কারুর বক্তব্যে প্রথম থেকে এসআইআর হলে ক্ষতি হয়ে যাবে এই জাতীয় বক্তব্য ততক্ষণ পর্যন্ত আসেনি যতক্ষণ পর্যন্ত ওই 1,25,00,000 নাম বা জেলে ভরা বা এই ধরনের কথাবার্তাগুলো এসেছে। তার আগে কিন্তু আমরা কেউ এসব কথা বলিনি। আমরা এসআইআর এর যে ভয়ানক অবস্থান সেটা আমরা বিহারের কনটেক্সটেও দেখেছি যে কিভাবে বিরোধী দলনেতার কাছে পৌঁছে গেছে সেই সমস্ত জীবিত লোকেরা যাদেরকে মৃত বলে দেওয়া হয়েছে। এসআইআর এর প্রসেস নিয়ে আমাদের প্রবলেম রয়েছে, যেটা নিয়ে আমরা সমস্ত বিরোধী দলের সঙ্গে ঐক্যমত্য। ফলে হিংসার কথা সিপিএম বাধ্য হয়ে বলছে, তার কারণ সিপিএম এর নিজের অস্তিত্ব সংকট রয়েছে, সবকিছুর মধ্যে তাদেরকে থাকতে হবে। কিন্তু তারাই প্রথম বিরাটিতে সভা করেছে, সেই বিরাটির সভা এখনো তাদের সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুকে আছে বা যাদবপুরে করেছে, সেখানকার স্লোগানগুলো দেখো, আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধিতা নেই। আমরা মূল কথা বলতে চাইছি যে আমাদের প্রথম দিন থেকে 21শে জুলাই সভা থেকেও যদি বলো, আমরা বারবার বলেছি বৈধ ভোটারদের তাড়ানো হবে না। দাদি সেই সঙ্গে যোগ করো এনআরসি নিয়ে কোচবিহার, আলিপুরদুয়ার লোকেদের কাছে কেন চিঠি এসেছিল সেই সময় মে জুন মাসে? কি কারণ এসেছিল? তারা তো আসামে যায়নি। তাহলে মানুষ ভয় পাবে না কেন? ভয়ের প্রসঙ্গ রয়েছে বলে আমরা তথ্য দিয়ে পরপর তুলে ধরছি। বাকি কথা সিপিএম বা বিজেপি যেটা বলছে সেটা তাদের ন্যারেটিভ, আমরা আমাদের ডকুমেন্টেশন প্রসেস দেখাচ্ছি। প্রসঙ্গ তুলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমি আগেও যেটা বললাম যে রানাঘাট বা বনগাঁয় সেখানে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন, কারণ আসামের প্রসঙ্গ তুলেছে হিন্দু যারা, তোমরা যতই বলো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের সরানো হবে, তাদের রোহিঙ্গিয়া তাদের সরানো হবে, কিন্তু আসামের ক্ষেত্রে দেখা গেছে যে বহু হিন্দু ভারতীয় তারা বিপদে পড়েছে। দেখো তো আসামে যাও মোপিয়াদি, আমি তোমাকে অনুরোধ করছি আসামে গিয়ে ডিটেনশন ক্যাম্পে হিন্দু আছে একটু দেখো আমাকে। আমি আবার বলছি, যখন সিএ পাস হলো কারা অবজেকশন করলো? সিএ অ্যাক্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কারা গেল? তৃণমূল যদি হিন্দুদের পাশে এতই থাকার কথা বলে এইটার অবজেকশন কেন করলো? এই বছর আবার সেপ্টেম্বর মাসে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশনটা করলো যে ইমিগ্রেশন অ্যাক্ট যখন চেঞ্জ হলো, ফরেনার্স অ্যাক্ট যখন চেঞ্জ হলো, তারপরও তারপর আছে কেন এনআরসির দিদি? আমি আবার বলছি পরিষ্কার ল চেঞ্জ করা হয়েছে। এবার আসাম এনআরসি নিয়ে দেখো আমার থেকে ভালো আসাম এনআরসি নিয়ে আমার থেকে ভালো কে বলতে পারবে জানো তো? তুমি অনেস্টলি বলছি, আসাম এনআরসি নিয়ে আমার থেকে ভালো বলতে পারবে পার্থদার থেকেও ভালো বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আসাম এনআরসি নিয়ে বলতে গেলে আসাম অ্যাকর্ড বলতে হবে, আসাম অ্যাকর্ড কে সাইন করেছিল বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল তখন? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল? হবে না তো, রাষ্ট্রপতি শাসন জারি হবে তো? আসাম এনআরসি কেন হয়েছিল? না না, ভোট হবে না তো আসামে? গন্ডগোলটা আসামে করেছে, তার সঙ্গে আসামে সম্পর্ক। আরে বাবা, এমন এনআরসি করলে 19 লক্ষ আসাম এনআরসি কেন হয়েছিল? 7 লক্ষ আসাম এনআরসি কেন হয়েছিল দাদা? যাই হোক, দাঁড়াও, কেন হয়েছিল? অনেক রাজনীতির কথা হলো, কেন হয়েছিল? অনেক রাজনীতির কথা হলো, শুধু আমি একটা কথা বলছি রাজনীতির বাইরে। আজকের এবারের এনআরসিটা, এই এসআইআরটা যেন ঠিক করে হয়, কেননা কোনো একটা পরবর্তী সময়ে 2025-এর এই এসআইআরটা বিহারে কি সত্যি এই গালগালটা হলো? পার্থদা, বিহারে কি সত্যি সেই গালগালটা হলো? বিহারে কি সত্যি বিরাট বিপর্যয় কেন? সেটা তো নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে। মানুষ কি রাস্তায় নামলেন? নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদি না জানেন তাহলে তো প্রশ্ন উঠবে যে তাহলে এক সেকেন্ড, তাহলে দীপঙ্কর ভট্টাচার্য কি করছেন? তাহলে রাহুল গান্ধী কি করছেন? অবজেকশন করেনি কেন? যদি এরকম হয় যে এসআইআর নিয়ে এত বিতর্কের পর বিহারে এক সেকেন্ড যদি এ প্রশ্ন ওঠে যে বিহারে বৈধ ভোটার দলে দলে তাদের নাম বাদ গেছে, অথচ আমরা কেউ জানতে পারিনি, তাহলে প্রথম যাদের দিকে আঙুল উঠবে রাহুল গান্ধী, প্রথম যাদের দিকে আঙুল উঠবে দীপঙ্কর ভট্টাচার্য, তারা কি করছেন? অ্যাপ্লিকেশন জমা করেছে। হ্যাঁ জমা করে, কিন্তু কোন মানুষ এইটা কি এই গ্যারান্টিটা আছে? এই গ্যারান্টিটা আছে যে কোন মানুষ বাদ তো বলা হচ্ছে না। তাহলে এই গ্যারান্টিটা কে দিচ্ছে যে কোনো মানুষ বাদ যাচ্ছেন কিনা? না না, অনেক অন্তত 18 লক্ষ নাম তোলার জন্য আবেদনপত্র জমা পড়েছে, যেটা নির্বাচন কমিশন স্বীকার করেনি। আমার প্রশ্ন, এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না। রাহুল গান্ধী অগস্ট মাসে এই নিয়ে প্রশ্ন তুলেছেন, যদি 15 লক্ষ, কত বলেন 15 না 18 লক্ষ মানুষের যদি এরকম বিপর্যয় হয়, পয়লা সেপ্টেম্বর থেকে পয়লা সেপ্টেম্বর থেকে গত পরশু 28শে অক্টোবর পর্যন্ত রাহুল গান্ধী বিহারে কেন গেলেন না? বিহারের সেই লোকদের নিয়ে কেন নির্বাচন কমিশন ঘেরাও করলেন? তাদের তো অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এবার নির্বাচন কমিশন তার উপর প্রশাসনিক কাজ হবে।
তার উপর প্রশাসনিক কাজ হবে, সেটা নিয়ে আমাদের সময় একদম শেষ। বাংলা বলছে এখানে শেষ করতে হবে। বোঝাই যাচ্ছে যে আরো আগামী বেশ কয়েকদিনে এসআইআর বিতর্ক নিয়েই আমাদের আলোচনা করতে হবে, কারণ প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন বাঁক নিচ্ছে এই এসআইআর বিতর্ক এবং চলছে চাপানুতোর। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।